তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আমাদের আজকের আলোচনার বিষয়, কৃত্রিম সংকট তৈরি হবে কি দেশে? এই মুহূর্তে রাজনৈতিক, অর্থনৈতিক এবং বৈশ্বিক নানান ধরনের সংকট চলছে। এর মধ্যে বাংলাদেশে নতুন একটি সরকার, গণতান্ত্রিক সরকার, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দায়িত্ব নিয়েছে। নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। এসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ফুয়াদ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বৈশ্বিক সংকট, দেশে অর্থনৈতিক, গত রিজিমের সময় যে লুটপাট হয়ে যাওয়া ভঙ্গুর অর্থনীতি এবং রাজনৈতিক নানান ধরনের কনস্পিরেসিও চলছে এই মুহূর্তে। প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের এখনও পর্যন্ত সম্পর্কটা কেমন হবে এখনও পর্যন্ত আমরা নিশ্চিত না। এর মধ্যে জ্বালানির সংকট, নানান ধরনের সংকট, এবং এর মধ্যে একটি পক্ষ কিন্তু বাংলাদেশকেই বেকায়দায় ফেলবার জন্য নানান ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। কোনো সংকট বা কৃত্রিম সংকট দেখছেন কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে 16-17 বছরের একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কারণে যেটা হয়েছে, আমার তো রাষ্ট্রের কাঠামো ভেঙে গেছে। এখানে গণতন্ত্র নয়, কোনো প্রতিষ্ঠান কার্যকর না। প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে প্রফেশনালিজম, পেশাদারিত্ব ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। তো সেরকম একটা বাস্তবতায় গণ অভ্যুত্থান হয়েছে, নতুন করে একটা জেনারেশনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে দেশকে নিয়ে। এইরকম একটা জায়গায় 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকার একটা ট্রাকে উঠায় দেওয়ার মতো যতটুকু সম্ভব ছিল উঠিয়ে দিয়ে গেছে। তো সেখানে মানে ইটস এ হিউজ ইমেন্স চ্যালেঞ্জ, কোনো সন্দেহ নাই এই সরকারের জন্য। এবং এর মধ্যে আছে যে আপনার এই আকাঙ্ক্ষাকে বাস্তবতার সাথে অ্যাড্রেস করা। এটা হলো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে কোনো সরকার সাম্প্রতিক সময়ে দায়িত্ব নেয় নাই যে এত পরিমাণ আকাঙ্ক্ষার বোঝা নিয়ে ক্ষমতায় আসছে। ইনফ্যাক্ট সেটা 71-এও এরকম ছিল। হ্যাঁ, এটা যুদ্ধ, ওটা বাস্তবতা ছিল যে এরপরে কারো কাছে আকাঙ্ক্ষাই ছিল না, আমরা আকাঙ্ক্ষাই ছিল না। সো যেটা হয়েছে যে বিএনপি সরকারের কাছে এখন গণ অভ্যুত্থানের একটা বিশাল আকাঙ্ক্ষা আছে, তার দলের 31 দফার একটা আকাঙ্ক্ষা আছে, যুগপৎ আন্দোলনে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে সবার একটা সম্মিলিত আকাঙ্ক্ষা আছে, ঐকমত্য কমিশনের আকাঙ্ক্ষা আছে, জুলাই সনদের যেটা স্বাক্ষর করা হয়েছে সেটা বাস্তবায়নের আকাঙ্ক্ষা আছে। এর ভিতরে তো অবশ্যই অর্থনীতির একটা বড় চ্যালেঞ্জ, যুদ্ধ লেগে গেছে ওখানে, আমাদের জ্বালানি সংকটের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হবার মতো কোনো জায়গা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এগুলো হচ্ছে চ্যালেঞ্জ, এগুলোকে যে কোনো সরকারকে ডিল করতে হবে। এবং রমজান হওয়ার কারণে সরকারকে ইমিডিয়েটলি মানে পারফরমেন্স দেখাইতে হচ্ছে। প্রথম দিনেই পারফরমেন্স, মানে একদম প্রথম দিনই তাকে প্রমাণ করা লাগতেছে যে সে আসলে মানে জেনুইনলি সুশাসন দেবার জন্য চেষ্টা করছে। সে আসলেই রমজানে যানবাহন, ট্রান্সপোর্ট, আমাদের যে কোটি কোটি মানুষ এই পাশে ও পাশে যাবেন, বাড়িতে যাবেন, নিরাপদে ফিরে আসবেন, আইন শৃঙ্খলার পরিস্থিতির বাস্তবতা আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাস্তবতা আছে, চাঁদাবাজি, আইন শৃঙ্খলার যে একটা বিভিন্ন জায়গায় সিন্ডিকেটেড ক্রাইম হচ্ছে, এই প্রত্যেকটা জিনিসকে অ্যাড্রেস করবার ইমিডিয়েট একটা চ্যালেঞ্জ এখানে আসছে। এবং এর ভিতরে আবার প্রশাসনের রদবদল করতে হচ্ছে। প্রত্যেকটা নতুন সরকার তার নিজের মতো করে প্রশাসন সাজায়, এটা তার সরকারের জন্য আবার পুরনো হ্যাজিমনি রয়ে গেছে, সার্টেনলি রয়ে গেছে আর কি। তো সেখানে আমি বোধ করছি যে এগুলো চ্যালেঞ্জ, কিন্তু এগুলো এমন কোনো চ্যালেঞ্জ না যেটা সরকার জানে না অথবা দায়িত্ব নেবার আগে সে বুঝতো না। অনেক সময় জানলেও তো করবার আগ্রহ থাকলেও সক্ষমতার অভাবে অনেক কিছুই তো করা যায় না। সক্ষমতার একটা সুবিধার জায়গা হচ্ছে বিএনপি তো নতুন সরকার না, সে এর আগে 2বার রাষ্ট্র পরিচালনা করেছে, ফুল টার্ম 3বার রাষ্ট্র পরিচালনা করেছে। সো তার গভর্নেন্সের এক্সপিরিয়েন্স আছে। 20 বছরের একটা গ্যাপ আছে। 20 বছরের গ্যাপে আপনি দেখেছেন যে অধিকাংশ এমপিরাই তো নতুন এমপি। 209 জনের ভিতরে দেখলাম 146 জনই হচ্ছে প্রথমবারের মতো এমপি হয়েছে। যদিও বয়সের একটা ব্যাপার আছে, 60+ বয়স, আবার যারা অভিজ্ঞ রাজনীতিবিদ আছেন তাদের বয়স 80-র কাছাকাছি। তো এই এমপির সংখ্যা একটা হিউজ, যারা প্রচণ্ড অভিজ্ঞ
এর আগে মন্ত্রী ছিলেন, দেশ পরিচালনা করেছেন, কিন্তু এখন বার্ধক্য বাস্তবতায় আছেন। তো এই নতুন পুরাতনের মিক্সচারে তাকে এখন গভর্নেন্স ডেলিভার করতে হবে আর কি। তার ভিতরে হচ্ছে যে আপনার ইন্ডিয়া কোশ্চেনের প্রশ্ন আছে, আপনি আওয়ামী লীগ কীভাবে ডিল করবেন, বিচার সংস্কারের প্রশ্ন আছে, এবং জুলাই সনদ নিয়ে এখন পক্ষ বিপক্ষে বিভাজনের একটা জায়গা রেখা আমরা দেখতে পাচ্ছি। এগুলো প্রত্যেকটা মিলিয়ে হচ্ছে যে এখন সরকার কিভাবে অ্যাড্রেস করে, এটা হলো তার সিরিজ অফ পারফরমেন্স ডেলিভার করতে হবে। এখন দুর্নীতির একটা প্রশ্ন আছে, আপনি ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনবেন কিনা সৃষ্টি করবার জন্য একটি পক্ষ আছে। আমার মনে হয় যে ওইটা আপনার সার্বজনীন ব্যাপার, মানে ইবলিস, মানে রমজান মাসে জাতিগত চ্যালেঞ্জ, মানে রমজান মাসে কি মানুষ গুনাহ করতেছে না? ইবলিস তো বড়গুলোকে আটকায় রাখা হয়েছে, তারপরে তো মানুষ দুষ্টামি করতেছে, মিথ্যা কথা বলতেছে, চুরিচামারি করতেছে, ঘুষ বাণিজ্য চলতেছে, সবই করছে। বাজারে বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য নিয়ে, ইভেন জ্বালানি নিয়ে দেখেন, জ্বালানির কিন্তু ইমিডিয়েট কোনো সংকট নেই, এখনো কোনো সংকট নেই, কিন্তু দেখেন যে কি পরিমাণ ক্রাইসিস, পেট্রোল পাম্প মার্কেটিং যারা করছে, হ্যাঁ মারামারি করে মানুষ মারা গেছে, এগুলো করছে। তো এগুলো তো এই ইবলিশ শয়তান তো রাষ্ট্র পরিচালনাতে আছে, এবং এই বাস্তবতাকে মেনে নিয়েই আপনার গভর্নেন্স ডেলিভার করতে হয় সব জায়গাতে। দুর্নীতি থাকবে না, আপনি সুশাসন দেবেন, এই শর্তে কখনো গভর্নেন্স হয় না। দুর্নীতি থাকবে, আপনি এটাকে কিভাবে অ্যাড্রেস করে সুশাসন দেন, ওইটা হচ্ছে আপনার পারফরমেন্স। তো আমরা নতুন সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, আমরা বোধ করছি যে নতুন সরকার সেগুলো কিভাবে ডিল করে, এটা হচ্ছে সময়ের ব্যাপার, দেখার বিষয় আর কি। জি মনি আপা, একই বিষয় আপনার কাছ থেকেও জানতে চাই, আমরা কোনো ঘূর্ণাবর্তের মধ্যে পড়ে যাচ্ছি কিনা? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। আমার সহ আলোচক এতক্ষণ যা বললেন কথাগুলো বাস্তব, এখানে বাস্তবতাকে আমি মেনে নিই সবসময়। একটা সরকার বহু বছর পরে, একটা নির্বাচন, একটা সরকার, একটা গণতন্ত্র, এই জায়গাগুলো মানে বুঝতে না বুঝতেই প্র্যাকটিক্যালের মধ্যে ঢুকে যাওয়া, আপনার যে একটুখানি রেস্ট নেওয়ার কোনো অবকাশ নাই। যে ইলেকশন 12 তারিখ, 17 তারিখে দায়িত্ব গ্রহণ করা, 18 তারিখ থেকে রমজান, এই যে রমজান শুরু হলো, এখন পর্যন্ত এই চ্যালেঞ্জের উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে মানে বৈষয়িকভাবে যে যুদ্ধটা আসছে, সেই যুদ্ধের জন্য এবং যে কোনোভাবেই হোক না কেন এই যুদ্ধের প্র্যাকটিক্যাল লাইফে আমরা জড়িত। প্র্যাকটিক্যাল লাইফে মানে এই দেশগুলোতে, মিডল ইস্টগুলোতে আমাদের ভাই বোনেরা ওখানে জব করে, যে রেমিটেন্সটা দিয়ে এই দেশটা চলে, এই রেমিটেন্সটা তাদের রাতারাতি চাকরির ক্ষেত্রে যাচ্ছে না, যারা দেশে আসছে তারা ঢুকতে পারছে না। যোগ করি, এই রেমিটেন্স যারা পাঠায় এদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলেছিলাম। জুলাই গণ অভ্যুত্থানে তাদের বিশাল অবদান, তারা রেমিটেন্স বন্ধ করে দেবার কারণেও কিন্তু সরকারের অনেকটা পতন ত্বরান্বিত হয়েছে। সুতরাং তাদের এই দুঃসময় রাষ্ট্র হিসেবে আমরা তাদেরকে কতটুকু পাশে থাকতে পারছি? দেখেন, তাদের দুঃসময় রাষ্ট্র, যেটা আমি যদি আমার এলাকার মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত সাহেব, বিমান মন্ত্রী, যে কথাটা বলেছেন যে যে কোনো বিদেশি রেমিটেন্স যোদ্ধাদের স্যার বলতে হবে আপনার, এটা শিষ্টাচার বিমানবন্দরে, যেটা এই শিষ্টাচারটা এই দেশে ছিল না। আমি বলি এই শিষ্টাচারটা এই দেশে ছিল না, এই দেশের জনগণ অভ্যস্ত না, এই দেশের সার্ভেন্ট মানে গভর্নমেন্ট সার্ভেন্টরা নিজেকে গভর্নমেন্টের মালিক মনে করে, সার্ভেন্ট মনে করে না, তারা মালিকদের সাথে সার্ভেন্টের আচরণ করে, এটাতেই অভ্যস্ত ছিল বাংলাদেশ প্রায় 55 বছরের বাংলাদেশ। আমার বেসিক প্রশ্নের জায়গা সেটি আপনি যেহেতু মধ্যপ্রাচ্য প্রসঙ্গ তুললেন, মধ্যপ্রাচ্যে আমাদের প্রায় 60 লাখের মতো আমাদের ইতিমধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা ওনারা বলেছেন তাদের পাশে কিভাবে থাকা যায়, তাদের সাথে কথা বলবেন, তাদের ওইখানে যাবেন, এবং এখন গিয়েছেন এই ব্যাপারগুলো নিয়ে ডিল করতে পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত বাংলাদেশের বাইরে। সো এই জায়গাগুলোতে কিভাবে তাদের জন্য ভালো কিছু করা যায়, যেটার উপর আমাদের হাত নাই, ঘটনা ঘটে যাচ্ছে, সেইখানে আমরা আমাদের ভাই বোনগুলোকে নিরাপদ জায়গায় রাখবো, নিরাপদে তাদের যেটাই হোক না কেন। সরাসরি রেমিটেন্সের উপর হিট আসবে, এটা আসতেই পারে, এটা আসবে, এটা এখানে কিছু করার নেই। পার্বণগুলোতে কিন্তু রেমিটেন্স প্রবাহটা বাড়ে, যে জায়গায় আপনার অফিসটা উড়ে যাচ্ছে যুদ্ধে, যেখানে কারোর সঙ্গে কারো সংযোগ নাই, সেখানে সে মাসের বেতনটা কিভাবে পাবে? এটা স্বাভাবিক ব্যাপার। এই স্বাভাবিক ব্যাপারটাকে স্বাভাবিক হিসেবে নিয়ে
তাদের কতটুকু করোনাকালীন সময়ের মতো তাদেরকে কিভাবে প্রণোদনা দেওয়া যায়, তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, তাদের পাশে থেকে কিভাবে তাদেরকে উৎসাহ দেওয়া যায়, এবং তাদের যে ওখানে যদি কোনো পরিবারগুলো এখানে আছে, তাদের পরিবারগুলোর পাশে কিভাবে দাঁড়ানো যায়, এবং তাদের যদি আল্লাহ না করুক কোনো ইনজুর্ড হয়, মৃত্যু হয়, সেইখানে তাদের লাশগুলোকে কিভাবে আনা যায়, তাদের ইনজুর হলে তাদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া যায় আলাদাভাবে বাংলাদেশের অ্যাম্বাসেডরদের মাধ্যমে এই কাজগুলো খুব ত্বরিত করার জন্য সরকার অবশ্যই চেষ্টা করছে। যদিও এখানে খুব কম সময়ের সরকার, এটাও আমাদেরকে বুঝতে হবে। একটা সরকার বুঝে ওঠার আগেই এই ঘটনাটা ঘটে গেছে, এবং এই ঘটনাটা ঘটতে পারে এটা কিন্তু অনেক দিন যাবতই প্রচলিত ছিল। ঘটনাটা ঘটেছে এখন, কিন্তু এটা আগেও ঘটতে পারতো, পরেও ঘটতে পারতো। এখন সেটার মধ্যে একটা ভালো যে কাজটা, যেটা দিক, যে তেলের যে সমস্যাটায় বাংলাদেশ ভুগছিল অনেক দেশের মতো, সেইখানে একটা জায়গায় উপনীত হওয়া গেছে যে ইরান বলেছে যে আমেরিকা এবং ইসরায়েল সহ তাদের মিত্র শক্তিগুলোর বাইরে যে দেশগুলো আছে তাদের তেল নেওয়াতে তাদের কোনো আপত্তি নেই। হরমুজ প্রণালীতে তারা ব্যবহার করতে পারবে হরমুজ প্রণালী। এই জায়গাটায় আমরা ইনশাল্লাহ তেলের সমস্যাটা কাটিয়ে উঠতে পারবো, কারণ তেলের সমস্যাটা থাকলে সমস্ত সমস্যাটা কিন্তু তেলের সাথে ইনভলভ। যেমন রেমিটেন্সের সাথে সমস্ত সম্পর্ক ইনভলভ হলেও কোনোখান থেকে আমি ধার কর্য করে চলতে পারবো, বাট তেল না থাকলে কিন্তু আমার সমস্ত মেশিনপত্র সমস্ত কিছু স্থবির হয়ে যাবে। সেই জায়গাটায় আমরা একটা বলতে পারেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি এখন। তেল আসার পরে তেল ওয়ে আছে, তেলমন্ত্রী জ্বালানি মন্ত্রী বলেছেন যে কোনো সমস্যা হবে না, আমরা দেখছি এবং আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। বেশের ফুয়াদ ভাই একটি প্রসঙ্গ তুলছিলেন ওনার আলোচনায়, যে সুশাসন দেয়া। আমাদের মতো এরকম তৃতীয় বিশ্বের দেশে আসলে সুশাসন নিশ্চিত করা অনেক বেশি চ্যালেঞ্জিং। সরকার বা প্রধানমন্ত্রী যেভাবে ইনিশিয়েটিভ নিচ্ছেন তা আমাদের মধ্যে আশা জাগায়, কিন্তু এটি আসলে জনপ্রিয়তার পাবার জন্য এরকম কিছু না। এটা একদিন আমি বলি, একদিনে যেমন আমার প্রশ্নটি শেষ হয়নি। প্রশ্নটি হচ্ছে, দলের নেতাকর্মী বা সরকারের সবগুলো অর্গান যদি একই সুরে মানে হারমোনি না হয়, তাহলে কি সম্ভব হবে এটি? এটা এই জন্যই আমি বুঝেই বলছিলাম যে এটা একটা চ্যালেঞ্জটা কেমন হঠাৎ করে, যেমন রাতারাতি একটা দেশকে একদম সৎ 100% বানানো যায় না, রাতারাতি একটা দেশকে একদম চরম অসৎ বানানো যায়। এটা কিন্তু একটা ক্রনোলজিক্যাল পন্থা। এই ধারাবাহিক পন্থায় আপনার বহু বছর যাবৎ বাংলাদেশ অসততার চরম পর্যায়ে চলে গেছে। আপনি এই 17 বছরই ধরতে পারেন, 15.5 বছরের সমস্যা, আরও তার আগে 2 বছরের সমস্যা, এরপরে আরও 1.5 বছরের সমস্যা। এই সমস্যাগুলো থেকে রাতারাতি যেমন একদম ট্রান্সপারেন্ট হওয়া সম্ভব না, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। উনি একদম উনার নাওয়া খাওয়া ভুলে উনি বলেছেন, আপনি দেখেছেন ইতিমধ্যে সকালবেলা অফিসে যাওয়ার জন্য বলেছেন চলেন যুদ্ধে যাই। বেশের ফুয়াদ ভাইয়ের কাছ থেকে একটু প্রশ্ন রেখে যেতে চাই, সেটি হচ্ছে যে এই যে বৈশ্বিক পরিস্থিতি এবং আমাদের যে অর্থনৈতিক অবস্থা, আমরা দেখলাম আজকে আবার মুদ্রাস্ফীতি 9.13% পৌঁছেছে। এটি গত 10 মাসের মধ্যে সর্বোচ্চ। এর প্রভাব তো আসলে নাগরিক জীবনে পড়বে এবং আমাদের অর্থনীতিকে নতুনভাবে ভোগান্তিতে ফেলতে পারে, এবং সেই চ্যালেঞ্জগুলো কেমন হতে পারে, তার ব্যাড ইম্প্যাক্টটা কতটা প্রকট হতে পারে। আমরা এই প্রশ্নের উত্তর শুনবো ছোট্ট একটি বিরতির থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমরা যাচ্ছি সরাসরি আলোচনায়। বেস্টের ফুয়াদ ভাই, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, প্রশ্ন রেখে গিয়েছিলাম। দেখুন, মুদ্রাস্ফীতি আবার 9.13% গত 9 মাস বা 10 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর প্রভাব সরাসরি তো জনজীবনে পড়বে। সামনে ঈদ, এরপরে বৈশ্বিক যে যাবতীয় পরিস্থিতি, এগুলো আসলে হিমশিম তো আমরা খাচ্ছি। এটা নতুন চ্যালেঞ্জ যোগ করবে কিনা, বা এর কুফলটা কোন কোন জায়গায় পড়তে পারে? মুদ্রাস্ফীতি টেকনিক্যালি আরও বেশি হবে। আওয়ামী লীগের সময় আমরা দেখেছি, যেটা আপনার বিবিএস থেকে যে সরকারি ডেটা যেটা আসে, এবং আমরা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সে বাজারে ধরেন আপনি 10টা আইটেম জাজ করলেই আপনি বুঝবেন গত সপ্তাহ টু সপ্তাহ, ডে টু ডে, মানে মাসের পর মাস, মান্থ অন মান্থ বেসিস কি পরিবর্তনটা হচ্ছে। তো আমাদের এখানে মুদ্রাস্ফীতি অলওয়েজ 20-এর কাছাকাছি ইনফ্যাক্ট।
তো প্র্যাকটিক্যালি এটা আসে না কেন, সরকারের মেজারমেন্টে আছে, সব সরকার এগুলো একটু লুকানোর চেষ্টা করে, করায়টরে মোটামুটি 10-এর নিচে রাখার চেষ্টা করে আর কি। তো আর রমজান হওয়ার কারণে যেটা হচ্ছে, মূল্যস্ফীতিটা একেবারে চোখে লাগতেছে। সব সরকারের সময়ই আপনার এই যে বিশাল লুটেরা শ্রেণী আছে বাংলাদেশে, তাদের তো একটা মোক্ষম ব্যবসার সময় হচ্ছে রমজান মাস। তারা হেন কোনো পণ্য নাই, চিনি বলেন, খেজুর বলেন, বুট বলেন, তারপরে এই জ্বালানির আবার একটা অংশ যোগ হয়েছে, হ্যাঁ একদম সব কিছুতে। তো এই প্রত্যেকটা আইটেমকে ঘিরে তারা তো বিশাল সিন্ডিকেট ম্যানেজ করে। গত রমজানে যেটা আমরা দেখেছিলাম যে আপনার রমজান শুরু হওয়ার আগেই কিন্তু মোবাইল কোড অ্যাক্টিভ হয়ে গেছিল, এবং মোবাইল কোড অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে, মন্ত্রীরা, অ্যাডভাইজাররা মনে আছে আপনার বাজারে বাজারে গেছে, মোবাইল কোড এনফোর্স করছে। কিন্তু বর্তমান সরকার তো দায়িত্ব নিয়ে বুঝে ওঠার আগেই সিচুয়েশনে রমজান চলে আসছে। এবং এবার দেখলাম যে মোবাইল কোড নাম্বার পরে ব্যবসায়ীরা রুখে দিয়েছে পলিটিক্যাল প্রেসারে, এবং রুখে দিচ্ছে কারা? যারা রাজনৈতিকভাবে প্রভাবিত লোক। কিন্তু এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন থাকবে না, এটি তো আপনাদের সবগুলো রাজনৈতিক দলের ম্যান্ডেট। নিঃসন্দেহে, এবং সেটাই তো আমরা আশা করছি। তাহলে আজকে আবার অভিযোগ করছেন যে? আজকে এটা এই জন্য বলছি, যেহেতু অল্প কয়দিনের মধ্যে মাত্র দায়িত্বটা নিয়েছে, আমরা এটা দেখতে চাই যে রমজানে যাওয়া আসার স্বস্তি, ট্রান্সপোর্ট, যারা বাসের মালিক টালিক আছে, এই সিন্ডিকেট সরকার নিয়ন্ত্রণ করতে পারি কিনা, এই সময়টা আমরা সরকারকে দিতে চাই। মানে রমজান যেহেতু আসছে 3-4 দিনের সরকারের ক্ষমতা নেওয়ার ব্যবধানে, সেই জায়গাটাতে সেইটা হয়তো খুব বুঝে করে উঠতে পারে। সমালোচনা করতে চাচ্ছেন না? সমালোচনা করব, সমালোচনা অবশ্যই, এটা অবশ্যই একটা ফেইলিয়ার, কিন্তু এই ফেইলিয়ারের একটা জেনুইন জায়গা আছে, এক্সকিউজ আছে। কিন্তু চাঁদাবাজি বন্ধের যে একটা সাস্টেইন অ্যাটেম্প দরকার, এটা দেখতে পাচ্ছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে তাহলে ব্যাপক মাত্রায় আছে। এবং 37 টাকার বেগুন কিভাবে বগুড়া থেকে কারণ বাজারে আস্তে আস্তে 100 টাকা হয়ে গেল, এটা তো আপনার ভিজিবলি দেখলাম আর কি। কিন্তু এই রিপোর্ট আসার পরে সরকার কি অ্যাকশন নিয়েছে? কোনো সিন্ডিকেটকে ধরেছে কিনা? হাইওয়েতে চাঁদাবাজি যেটা হচ্ছে, এটা তো নতুন কিছু না। বাংলাদেশে হেন কোনো সমস্যা এই সোনার বাংলাতে নাই, যেটা আজকে আপনি আলোচনা করছেন, যেটা গত 5 দশক ধরে নাই কোনো না কোনো ফর্মে। আমাদের সমস্যার কিন্তু ক্যালেন্ডার আছে। আপনি চাইলে একটা বছরের ক্যালেন্ডার করে ফেলতে পারবেন, যেটা একবার দেখবেন আলেম গায়েবের মতো, এলমুল গায়েবের মতো, প্রত্যেকটা সপ্তাহ মাসে মাসে মিলে যাবে। মানে একেবারে একদম কোন দিন চুরি হবে, কোন মাসে বন্যা হবে, কোন মাসে খরা হবে, কোন মাসে সারের সংকট হবে, কোন মাসে ঈদের চাঁদ উঠবে, কোন মাসে উঠবে না, সব কিছু দেখবেন ক্যালেন্ডার করা আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে না কেন? হচ্ছে এই বিশাল গভর্নেন্সের যে ক্রাইসিস এবং ডিসাইসিভ হওয়ার ব্যাপার। বর্তমান সরকারকে আমরা দেখতে চাই ডিসাইসিভনেসের জায়গাটাতে, অথরিটির জায়গাতে। যথেষ্ট ডিসাইসিভ, এবং তারা কিছু অ্যাক্টিভিটিস দেখাচ্ছেন খুব সামান্য, যেটা হচ্ছে খুব সমালোচিত হচ্ছে, মিডিয়াতে চলে যায়। যেমন ধরেন মোহাম্মদপুরে কিশোর গ্যাং হাবিজাবি এরে ধরছে। এটা কি গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনী আগে থেকে জানতো না যে এরা এখানে চাঁদাবাজি করে? এরা তো অনেকদিন থেকে চাঁদাবাজি করতেছে, এরা তো নির্বাচনে বিএনপি নির্বাচনও করছে। তাহলে প্রশাসন তখন ধরে নাই কেন? প্রথম দিন ধরে নাই কেন? তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি যখন সরকারি দলের লোক হন, প্রশাসনও তো 2বার ভাবে যে আমি যে ওরে ধরবো, এরপরে আমার চাকরি থাকবে কিনা, আমারে ভোলা পাঠায় দিবে কিনা, আমারে পার্বত্য চট্টগ্রাম পাঠায় দিবে কিনা। এই দেওয়ার ঘটনা তো আছে। সরকারের সেই মানসিকতায় তো নেই। সরকার তো বলছে প্রমাণ করতে হবে, সেটা প্রমাণ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রশাসনকে কিভাবে প্রমাণ করবে? কিভাবে আস্থা যে আপনি অ্যাকশন নেন, আপনার প্রতি কোনো জুলুম করা হবে না, বিএনপির কোনো নেতাকর্মীকে ধরবার কারণে আপনাকে ডাম্পিং পোস্টে পাঠানো হবে না, আপনার প্রমোশন আটকায় দেওয়া হবে না। এই আস্থা তো প্রশাসনের মধ্যে তৈরি হতে হবে, কারণ সে তো একটা প্রশাসনিক বাস্তবতায় কাজ করে অভ্যস্ত, যে সরকারি দলের নেতাকর্মী ধরলে পরে আমার ডাম্পিং পোস্ট হয়, আমার প্রমোশন আটকে যায়। এরকম কি প্রবণতা দেখা যাচ্ছে? ডমিনেন্টলি আছে প্রশাসনের ভিতরে, ডমিনেন্টলি আছে, এবং এটা আপনাকে সরকারকে এটাকে অ্যাড্রেস করতে হবে। এবং এই কারণেই তো আসলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে। বাস্তবতা তাই, মানে আপনি যখনটাই আমরা ভাঙতে পারিনি, বাস্তবতা তাই। এবং এই যে দেখেন, আমলারা দুইটা, আপনি যদি ইস্যু থাকে আমি আলোচনা করবো, 2টা পুরস্কার দিল বেগম খালেদা জিয়াকে, 2টা পুরস্কার দিল পরপর, স্বাধীনতা পুরস্কার আর হচ্ছে নারী শিশু মন্ত্রণালয় থেকে একটা পুরস্কার দিল আজকে দেখলাম। এটা কি বেগম জিয়া কি এই মানের মানুষ? উনি নিজ হাতে এই পুরস্কার শত শত মানুষকে দিছেন। মানে এই যে আমলাদের দালালি, মানে প্রধানমন্ত্রীকে কোনোভাবে তেল তোল চাইটা চুইটা তারা সন্তুষ্ট রাখতে হবে। আমি তো মনে করলাম যে বেগম জিয়া মৃত্যুবরণ করে যে মর্যাদায় শিখরে চলে গেছিলেন, ওনাকে সবচেয়ে বড় অপমান করছে দুইটা পুরস্কার দিয়ে। এই পুরস্কার ওনার সাথে যায় না, উনি এটার যোগ্য না। আমরা একটু আপার কাছ থেকে শুনে আসি, আপনাদের রাজনৈতিক দল আপা ফুয়াদ ভাই তো অনেকগুলো, এটি আমি বলবো ওনার কষ্টের কথা বললেন, এটি অভিযোগ ঠিক না, উনি যে প্রত্যাশা করেছিলেন প্রত্যাশাটা প্রাপ্তিযোগ হয়নি, কেন হচ্ছে না? দেখেন, আসলে একটা সরকারকে 100 দিন সেটাকে হানিমুন পিরিয়ড বলা হয়।
আমরা অন্তর্বর্তীকালীন সরকারেরও 100 দিন আমরা হানিমুন পিরিয়ডই বলেছি। আমরা আর সবগুলো এটা সরকারেরই নির্বাচিত honeymoon সরকার, period দেখেছি। নির্বাচিত সরকার। তার আগে বিএনপির আপনার অভিজ্ঞতা ছিল দেশ শাসনের, কিন্তু আজকের যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু অভিজ্ঞতা, ব্যক্তি অভিজ্ঞতাটা তার নাই সরকারের প্রধান হিসেবে। সো তারও কিন্তু ধাক্কা খেতে হতে পারে টুকটাক। আর যেখানে আবার আপা আপনার সাথে যোগ করি 2008 সালে কিন্তু আমরা 9 সালে ওই সরকারের হানিমুন পিরিয়ডে কিন্তু আমরা পিলখানা হত্যাকাণ্ডও দেখেছি, এটাও কিন্তু হানিমুন পিরিয়ড ছিল। জি, যে কারণে ওই পিলখানা নিয়ে অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি আর হানিমুন এখন পিরিয়ড বলে তো বলতে আসলে চাই না, ছেড়ে দেয়া যাবে না আমি আর ওটা বলতে চাই না, না। ওই আলোচনা না, হানিমুন কিন্তু পিরিয়ড হলেও সবসময় যদি honeymoon ওটা period not মানে only একদম জাতীয় ছিল, ওটা আন্তর্জাতিক জাতীয় মিলে ছিল, এবং সেইখানে নতুন সরকারের অনেক হস্তক্ষেপ ছিল, যে হস্তক্ষেপগুলো না থাকলে হয়তোবা এই সমস্যাগুলো 57 জন অফিসারকে আমাদের হারাতে হতো না, যদি আমরা সঠিক সময়ে যদি আমরা আপা আমাদের হাতে নিতাম। আলোচনার বিষয়টা না, ফুয়াদ ভাই যেটি বোঝাতে চেয়েছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি, ফুয়াদ ভাই হয়তো বোঝাতে চেয়েছেন যে আমলাতন্ত্রের যে তেলবাজি, সোজা বাংলায় আমি যদি বলা আপনাকে হয়, বলি আমলাতন্ত্রের সেটি আবারও শুরু তেলবাজি, হয়ে গেছে। আমি বলছি, আমি তার আগে ফুয়াদ ভাইয়ের আগে আমি কিন্তু বলেছিলাম যে সার্ভেন্ট তারা নিজেকে মালিক মনে করে, আর মালিককে তারা সার্ভেন্ট বানিয়ে রাখে। যে দেশের ট্যাক্স দেয়, যে দেশের জন্য কাজ করে, যে বাইরে গিয়ে কাজ করে, সে রেমিটেন্স পাঠায়, তো ওই সার্ভেন্টদের চলতে হয়। তাদেরকে কিন্তু তারা যে বিহেভ করে, এটা আমরা যারা বিদেশে যাই বা আসি এবং দেশের ভেতর দিয়ে যখন ঢুকি, আমরা কিন্তু প্রায় সবাই কিন্তু অবলোকন করি যে বিহেভটা তারা করে। সো এই জায়গা থেকে আমরা বলতে চাই, এটা হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য। এটা ব্রিটিশ থেকে আমলাতন্ত্রকে এইভাবে সাজানো হয়েছিল যে এটা আর চেঞ্জ হয় নাই ওইভাবে। কিন্তু আপনাদের এই দলের change-টা যারা খুবই আছে, যারা দরকার। বিভিন্ন ছোটখাটো অপকর্মে জড়িত, ফুয়াদ ভাই অভিযোগ করলেন, তাদের ব্যাপারে আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো পর্যাপ্ত না আসলে। এটা আমি আবারও বলছি, আপনার মাত্র 1 মাসও হয় নাই যে সরকারে, কিন্তু বিএনপি আপনি সেখানে এখনই জাস্টিফাই করতে হিসেবে তো পারেন আর না। বিএনপির বয়স 1 মাস না। আমি বলি, এর আগে বিএনপি বহু বছর না সরকারি দল না বিরোধী দল ছিল। তারা তাদের কথাগুলো মানে বলার মতো, কাজ করার মতো কোনো ক্ষেত্রই ছিল না তাদের জন্য। তো এই মাত্র হালে পানি পেয়েছে, এর মধ্যে দেশের এবং আন্তর্জাতিকভাবে এত সমস্যা, এই সমস্যাগুলোর সঙ্গে নতুন সরকারের নতুনত্ব সব মিলে আপনাকে একটা সময় অপেক্ষা করতে হবে। আপনি কি করতে পারেন? আমি বুঝি না যে ফুয়াদ কি করতে পারেন? ইরান যুদ্ধের সাথে মোহাম্মদপুরের চাঁদাবাজির কোনো সম্পর্ক আছে? না, ইরান যুদ্ধের সাথে চাঁদাবাজির কোনো সম্পর্ক না, নেই। মোহাম্মদপুরের চাঁদাবাজি। এই জন্য মোহাম্মদপুরে মাইকিং করে অ্যারেস্ট করা হয়েছে। ইরান যুদ্ধে তো মাইকিং করে আপনার বম্পিং করা হয় নাই, মাইকিং ছাড়াই বম্পিং করা হয়েছে। সো আপনাকে বুঝতে হবে যে একবারে যদি আমি সবগুলোকে ধরি, তাহলে কিন্তু ষড়যন্ত্র আরও ঘরে বাইরে সবখানে থাকতে পারে। সেই জন্য আমাকে আস্তে ধীরে মিনিমাম একটা সময় হাতে নিয়ে আমাকে কাজ করতে হবে। সেই মিনিমাম সময়টা হাতে নেওয়ার মতো সুযোগ এবং সময়টা আপনাকে দিতে কিন্তু হবে। ফুয়াদ ভাই তো বলছেন যে না, আরো বেশি দৃশ্যমান হবার কথা ছিল। দৃশ্যমান হয় নাই, কারণ দৃশ্যমান হয় নাই এই কারণে যে সরকারের হ্যান্ডসগুলো যেগুলো তারা স্ট্রং আছে, যে কারণে দৃশ্যমানটা ওইভাবে হয়নি। যে চাঁদার নইলে এর আগে আমরা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টেরও কিন্তু ঈদ দেখেছি, চাঁদাবাজি কিন্তু বন্ধ হয় নাই, হতে পারে নাই। তার আগে সরকারের কথা তো বললামই না। ঘাটে 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 35 টাকার 37 টাকার বেগুন 100 টাকা হয়ে যায়, যেভাবে তার চেয়েও আরো অনেক অনেক বেশি আপনার অনেক সমস্যা হয়। একটা টিকিট বাসের বা ট্রেনের একটা টিকিট যখন 200 টাকার টিকিটটা 2000 টাকা দিয়ে কিনতে হয়, তখন বুঝতে হবে যে আমরা কোন দেশে বাস করছি। এই দেশে বাস করে আপনার এই প্রত্যেকটা মানুষের বিপক্ষে যাওয়ার আগে কিন্তু একটা দম নিতে হবে। সেই দমটা নিয়ে কিন্তু তার জন্য কাজ করতে হবে। কারণ ছোট ছোট মানুষগুলো, রাস্তার যে মানুষগুলো, সাধারণ মানুষগুলো কিন্তু আমাদের জন্য সমস্যা না। আমাদের জন্য সমস্যা আমাদের সাথে যারা ঘাপটি মেরে থাকে, সেটা আপনি প্রশাসন বলেন, আপনি বুদ্ধিজীবী বলেন, আপনি সরকারের দলের বলেন, বা আপনি বিরোধী দলের বলেন। আমি আপনাকে একটা কথা বলি, আপনি তেল নাই কোথাও, একজনের কাছে তেল পাওয়া গেল, সেই মানুষটা কে? তা কেন এটা করেছে? সরকারি দল যাতে বিপদে পড়ে তাকে বদনাম করার জন্য এরকম করা হয়েছে। আমরা দেখেন তার নামও বলি না, অথচ এটা যদি সরকারি দলের কেউ বলতো, করতো,
তাহলে কি পরিমাণ অবস্থা হতো। তো ওই যে বলে না যে খায় দায় মোটা কদমালি মোটা হয় জব্বর, আমরা জব্বরের রাষ্ট্রে বাস করি। এইখানে আপনার আসলে অত বেশি কদমালিরা খেয়ে যায়, মোটা হয় সব অন্যের জব্বর। অপরাধের দায় বিএনপিকে বয়ে বেড়াতে হয় মাঝে হ্যাঁ, মাঝেই, অনেক সময় এটা বয় বেড়াতে হয় আমাদের। আসলে কি ফুয়াদ ভাই, তাই আমরা একটু ফুয়াদ ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে বিএনপি আসলে অনেকের অপরাধের দায়ভার বিএনপিকে তো বয়ে বেড়াতে হচ্ছে। সরকারের কোনো এক্সকিউজ নাই। আমরা এই বিষয়ে শুনবো, আমরা আরো একটি ছোট্ট বিরতি নিতে যাচ্ছি। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কেবল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। বেশির ফুয়াদ ভাই, বিরতির আগে আপনাকে প্রশ্ন রেখেছিলাম, আপা একটি কথা বললেন যে অনেকের অপকর্মের দায়ভার বিএনপিকে বয়ে বেড়াতে হচ্ছে, বা বিএনপিকে এক ধরনের ট্যাগিং করা হয়। অধিকাংশ ক্ষেত্রে এত অপরাধ আসলে বিএনপি করে না, বা এই অপরাধগুলো সব দায় বিএনপির না। আপনি কি মনে করেন? দেখেন, একটা হচ্ছে যে ক্রিমিনাল হচ্ছে ক্রিমিনাল আর কি, সে বিভিন্ন সময় ব্যানার পরিবর্তন করে, রং পাওয়ারের সাথে থাকে। যেমন ধরেন এসালম, এই যে এসালমের ক্যান্ডিডেটকে আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকে বসায় দিছে। এই যে আপনি এর আগে মূল্যস্ফীতির কথা বলেছেন, উনি ব্যক্তি মানুষ কত ভালো খারাপ আমার কিছু যায় আসে না, কিন্তু ব্যাংকের গভর্নর হওয়ার জন্য প্রচণ্ড একটা অযোগ্য মানুষ। এখন আপনি যখনই ইনফ্লেশন নিয়ে কথা বলবেন, ইন্টারেস্ট রেট ইনফ্লেশনের যে কমিটি আছে বাংলাদেশ ব্যাংকে, সেখানে দেখলাম একজন অর্থনীতিবিদ উনি রিজাইন করছে কমিটি থেকে। এবং যেই প্রসেসে মনসুর সাহেবকে অপমান করে আওয়ামী লীগের ওই অফিসারদের সমিতির সভাপতি, সেক্রেটারি, বিএনপির কিছু লোকজন মিলেটিলে করেছে, বিষয়টা মার্কেটকে কি মেসেজ দিয়েছে, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে কি মেসেজ দিয়েছে যে বাংলাদেশে নবনির্বাচিত সরকারের সময় ব্যাংকের গভর্নরকে লাথিগুতা মেরে চট্টাপ্পড় দিয়ে বের করে দেওয়া যায়। তাহলে এইরকম একটা জায়গায় আপনি, আমাদের তো এফডিআই দরকার, আমাদের তো ফরেন ইনভেস্টমেন্ট দরকার, আপনি দুনিয়াকে কি মেসেজ দিলেন? আমার ডোমেস্টিক মার্কেটও তো ইনভেস্টার আছে, তারা আগামী দিনগুলোতে মার্কেটকে কিভাবে ম্যানেজ করবে? তারপরে হচ্ছে এই ব্যাংক তো আরও 40টা যে রেড জোনে থাকা ব্যাংক, তাকে তো মনিটর করতে হবে। তারা কি মেসেজ পাইলো? 5টা ব্যাংকে এসালমের কনসলিডেট করা হয়েছে, এই ব্যাংকগুলোর ম্যানেজমেন্টে কি মেসেজ গেছে? এখানে যারা যারা মানে কাস্টমার ছিলেন, তারা টাকার জন্য বাংলাদেশ ব্যাংকের সামনে প্রতিবাদ করতে গেছেন, তাদেরকে আবার আপনি লাঠিসোঁটা দিয়ে খেদায় দিচ্ছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি কি নিয়তে করতেছেন, তার থেকে বড় জিনিস হচ্ছে যে আপনার মেসেজ কি যাচ্ছে। এই মানুষটা ব্যাংকের গভর্নর হওয়ার মতো কোনো ন্যূনতম যোগ্যতা নাই, অথচ দেখেন নর্মালি কনভেনশনাল ব্যাংকের এমডি হওয়ার যোগ্যতা বলে দেওয়া আছে, মিনিমাম ইডি অথবা ডিএমডি লেভেলে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। লেখাপড়া অভিজ্ঞতা আরও যা যা আছে, আরও বহু কিছু আছে, আপনার যে রেগুলেশনস আছে। তাহলে যেই লোকটা অন্য ব্যাংকে এমডি চেয়ারম্যান, তো সে ফাইনালি তো বাংলাদেশ ব্যাংক কনফার্ম করবে যে এই লোকটা হইতে পারবে কিনা। ব্যাংক থেকে প্রস্তাব যাবে যে আমি এই লোকটাকে এমডি চেয়ারম্যান হাবিজাবি ডিএমডি বানাইতে চাই, ইডি বানাইতে চাই, আপনি কনফার্ম করেন। তাহলে সেই লোকটার কোয়ালিফিকেশনের অবস্থা কি, এবং সেই লোকটা এসালমের কোম্পানিতে স্পন্সর শেয়ার হোল্ডার। তাহলে এই মেসেজগুলো কি মেসেজ দিচ্ছে? দুদকের চেয়ারম্যান এবং কমিশনাররা রিজাইন করছে, কেন রিজাইন করলো? এই চেয়ারম্যান তো ফার্মলি বিএনপির ক্রাউডের লোক এবং এত কম্পিটেন্ট এবং সৎ মানুষ হিসেবে পরিচিত। সে ম্যাডাম জিয়ার সাথে সে কাজ করেছে, ক্লোজলি কাজ করেছে, খুবই আস্থাভাজন আমলা ছিল ম্যাডাম জিয়ার। তাহলে সেই মানুষটাকে আপনি ওখান থেকে কেন সরাই দিলেন? তাহলে এই যে এসালমকে ক্লিন শিট দেবার একটা গসিপ যে চলছে, সেইটা কি আসলে ন্যায্যতা পাবে আগামী দিনগুলোতে? তাহলে প্রশ্ন হচ্ছে, আপা যেটা বলছেন যে করে একজন দোষ হয় আর একজনের, এটা কি পুরোপুরি সত্য? দিন শেষে সরকারকে দায় নিতে হবে, আপনি করেন বা না করেন। এত ধর্ষণ হয়েছে, এটা কি বিএনপির প্রধানমন্ত্রী গিয়ে কইছে নাকি নেতাকর্মী গিয়ে তুমি ওরে গিয়ে ধর্ষণ করো? বাট ধর্ষণ হইলে একটা দায় সরকারকে নিতে হবে। এখন বিএনপি সরকার দায়িত্বে আছে, তাকে দায় নিতে হচ্ছে। দায়, দায়িত্ব, সুনাম, বদনাম যা আছে সবই সরকারের। আর ইউজুয়ালি হচ্ছে নেগেটিভ খবরের দায় সরকারকে, যে কোনো সরকারকে, সরকার অফ দ্য টাইমকে দায় নিতে হবে। তাহলে সেই জায়গাতে ডিসাইসিভ অ্যাকশনগুলো কোথায়? হ্যাঁ, আমরা দেখেছি ঘটনা ঘটার পরে গ্রেফতার হওয়ার হার আগের যে কোনো সময় থেকে ভালো, খুব র্যাপিডলি গ্রেফতার হওয়া হচ্ছে। কিন্তু আপনি প্রিএমটিভ কাজটা করছেন না কেন? চাঁদাবাজি অ্যাড্রেস করবার জন্য সরকার প্রোঅ্যাক্টিভলি অ্যাকশন নিচ্ছে না কেন? আপনার সিন্ডিকেট হয়েছে, ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেটকে হুমকি দিল, আপনি সে ব্যবসায়ীকে গ্রেফতার করলেন না কেন? পুরো রাষ্ট্র কেন সে ম্যাজিস্ট্রেটের পাশে গিয়ে দাঁড়াইল না কেন? কারণ ওই ম্যাজিস্ট্রেট তো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে, ওই ম্যাজিস্ট্রেট তো মানুষের জন্য গেছে, আমার গরিব দুঃখী মানুষ যেন কম দামে অল্প দামে জিনিস পায় সেটার জন্য তো গেছে।
তাহলে আপনি সেই ম্যাজিস্ট্রেটের পাশে যে স্টেট দাঁড়াইলেন না কেন? ওই ব্যবসায়ীকে গ্রেফতার করলেন না কেন? এত বড় দুঃসাহস ওই ব্যবসায়ীর কোত্থেকে আসে যে তার সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলা যাবে না, অ্যাকশন নেওয়া যাবে না? আবার এই ব্যবসায়ীদের সাথে রাজনৈতিক সম্পর্ক তো আছে। তাহলে এই জায়গাতে আমরা দেখতে চাচ্ছি নতুন সরকার যে সংস্কার, বিচার, গণ অভ্যুত্থান, জুলাই সনদের বাস্তবতায় ক্ষমতায় আসছে, এই প্রোঅ্যাক্টিভ অ্যাকশনগুলো তো আমরা দেখতে চাচ্ছি। কারণ হিউজ আকাঙ্ক্ষা আছে, কিন্তু এটা কিন্তু অন্য কোনো সময়ের সরকার না, কিন্তু স্বাভাবিক সময়ের সরকার না। 6.5 কোটি তরুণ ভোটার মাথায় রাখতে হবে। আগামী 5 বছর পরের নির্বাচনে 8 থেকে 9 কোটি ভোটার হয়ে যাবে যারা ইন্টারনেট জেনারেশনের ভোটার, যারা এই অভ্যুত্থানে যারা অভ্যুত্থানের মানে মাস্টার মাইন্ড বলতে পারেন কালেকটিভলি এই জেনারেশন। অতএব সেই জেনারেশন প্রত্যেক দিন আপনাকে দেখছে, সে কিন্তু নিজেকে ডিপ্রেসড মনে করতেছে, হোপলেস মনে করতেছে, বাসায় বসে চাচ্ছেন তারা মুখ ফেরানো শুরু করছে, মানে হতাশ হয়ে যাচ্ছে। তো সে যে আমরা কেন রক্ত দিলাম। আপার কাছ থেকে একটু শুনতে চাই। আপা, ফুয়াদ ভাই বললেন যে একটি প্রজন্ম, যে প্রজন্ম এই অভ্যুত্থান দেখেছে বা এই সময়কে ধারণ করে, তারা হতাশ হয়ে যাচ্ছে। তো একটি রাজনৈতিক দলের প্রাণশক্তি হচ্ছে প্রজন্ম। সেই প্রজন্ম যদি হতাশ হয়, আমি এই প্রজন্মকে স্যালুট জানাই, কারণ এই প্রজন্মকে আমি নিজেও খুব একটা ওই চোখটাই দেখি নাই যে এরা অনেক কিছু করতে পারে। ওরা করে দেখিয়েছে, ওরা আমাদের চেয়ে যে সলিড বুঝে এটাও ওরা বুঝিয়েছে। এবং এই প্রজন্ম ভোট দিবে না এরকম একটা সুরও কিন্তু উঠেছিল নির্বাচনের আগ পর্যন্ত, যে বিএনপির সাথে বয়কট করবে। বয়কট করলে তো বিএনপিকে দায়িত্বে আসতেন না। সো এই প্রজন্ম বিএনপিকে জেনে বুঝে ভোট দিয়েছে। এই প্রজন্ম জানে কতদিন লাগে কাজ করতে। এই প্রজন্ম এটাও জানে এত বিশৃঙ্খলা, আমি বলি এই প্রজন্ম এটাও জানে এত বিশৃঙ্খলাকে কিভাবে পরিষ্কার করতে হয়, শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হয়, ফিরিয়ে আনার জন্য কতটা সময় দরকার, শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য কতটা মানে শক্তিশালীভাবে আপনার নিরপেক্ষতা দরকার। সেই নিরপেক্ষতা একটা দেশের রাষ্ট্র চালানোর জন্য যদি রাজনৈতিক দলের মাধ্যমে হয়, সে রাজনৈতিক দলটার জন্য কতটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি চেষ্টা করছেন। উনি দেখেন কত কিছু চেঞ্জ নিয়ে এসেছেন। চেঞ্জগুলো কিন্তু দেখতে ছোট ছোট মনে হয়, কিন্তু এটার পেছনে কিন্তু অনেক বড় বড় গল্প। আমরা 55 বছরেই দেখেছি একজন প্রধানমন্ত্রী বিদেশ যায়। এই যে আমি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলি, তার তো কোনো দল ছিল না, তার কোনো ওরকম শত্রুও ছিল না। তাহলে উনিও যখন যেতেন সমস্ত মন্ত্রীবর্গকে, সমস্ত সচিবদেরকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো। এই জায়গাটায় কিন্তু উনি সব কেটে ছেটে চারটায় এনেছেন। উনি 30, 35টা 40টা গাড়িকে কেটে ছেটে 3-4টায় এনেছেন, এবং তাও নিজের গাড়ি, নিজের তেল। এই যে নিজের তেল নিজের গাড়ি দিয়ে উনি অকপটে বলতে পেরেছেন আমার এমপিরা না প্লট নিবে না আপনার গাড়ি নেবে। এই যে বলাটা যতটা সহজ, আসলে কিন্তু এর আগে ততটা সহজ ছিল না। উনি কিন্তু কঠিনকে ভালোবেসেই কিন্তু কঠিনকে মেনে নিয়েছেন। এই জন্য আপনি কি মনে করেন তাদের মধ্যে খেদ থাকবে না, দুঃখ থাকবে না? এই খেদ দুঃখ নিয়েই কিন্তু তাদের নিয়ে কিন্তু 5টা বছর চলতে হবে, চালাতে হবে। সেইখানে আপনারা কোথায় অ্যাপ্রিসিয়েট করবেন, কোথায় বলবেন যে আপনি চালিয়ে যান, আপনার পাশে আমরা আছি? এটা বললেও উনি কিন্তু একটু স্বস্তি পান। এই কারণে ওনাকে বলতে, নিজের মুখেই বলতে হয় যুদ্ধে যাচ্ছি। না, আমরা তো সবাই ওনাকে সাধুবাদ জানাই, ওনাকে অ্যাপ্রিসিয়েট করি। আজকে অনুষ্ঠানের মাধ্যমেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানালাম এবং ইন্সপায়ার করি যে এভাবেই এগিয়ে যান। কিন্তু আরেকটি বিষয় সেটি হচ্ছে যে রাজনৈতিক দল সরকারে মার্জ করে যাচ্ছে না। তো আমার কাছে মনে হচ্ছে যে গত যে কদিনই সরকার গঠন করলো, বিএনপির যে বিশাল একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটি এই মুহূর্তে সাংগঠনিকভাবে আমরা দেখছি না। আপনারা সাংগঠনিকভাবে দেখলেও তো বলতেন, আমি এই লাইনটা বলি, সাংগঠনিকভাবে দেখলেও বলতেন যে সরকারের চেয়ে দল কিন্তু প্রাধান্য পাচ্ছে বেশি। দল যাতে প্রাধান্য না পায়, আপনি দেখেন ইফতার পার্টি পর্যন্ত বর্জন করা হয়েছে। দলীয় নেতাকর্মীরাও কিন্তু এলাকায় ইফতার পার্টি দিচ্ছে না। তো আপনি সদ্য একটা এমপিরা পাশ করলো, সমস্ত বাংলাদেশে 212 জন এমপি পাশ করেছে, সেইখানে তারা একটা মিছিল পর্যন্ত বের করে নাই। তা এই যে 212টা মিছিল, 212টা আসনে মিছিল হলে কি পরিমাণ মিছিল হতে পারত, সেটা অর্থ অপচয়, সেটা আমি বাদই দিলাম। তার তো নিজেরও এত কষ্ট করেছে, তারও তো ইচ্ছা করে যে কেউ তাকে একটু সম্বর্ধনা দিক, সেটা পর্যন্ত নেয় নাই। তারপরে এই কৃচ্ছতা সাধনের জন্য
কোথায় আপনারা পাশে থাকবেন সেটা না করে শুধু সমালোচনা না, আমরা সমালোচনা তো না, কোথায় যাব আমাদের বলো? ইমিডিয়েট অভিজ্ঞতাটা তো সুখকর না। তো যেমন রাজনৈতিক দল সরকারে হারিয়ে গিয়েছিল, আমলা নির্ভর রাজনীতি দেখেছি, আমরা দেখেছি যে জনগণের টাকায় কেনাগুলি জনগণের বুকে 20 দিনের সেই একটা বাস্তবতা। আমরা 15 থেকে 20 দিনের একটা সরকারের কাছে আপনি কি চান? ভরপুরা গরু তো সিঁদুর আমি আগে মেঘ জানতে দেখলে চাই ভয় আপনার পাবে আপা। মাধ্যমে ফুয়াদ সাহেবের কাছেও জানতে চাই 20 দিনের 15 দিনের একটা সরকারের কাছে কি চান? আমরা বিরতির পর ফুয়াদ ভাইয়ের কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনতে চাই। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ সরাসরি যাচ্ছে আলোচনায়। বেশর ফুয়াদ ভাই, আপনার কাছ থেকে আলোচনা শুনবো। প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেটি হচ্ছে যে রাজনৈতিক দল এবং সরকার মার্জ করার পরিণতি আমরা দেখেছি। সাধারণত যেটা হয়ে যায়, ক্ষমতায় চলে আসলে আপনার যেটা হয়, যেমন এই যে দেখেন আপনার বৈশাখ থেকে তো টেন্ডারের বছর শুরু হয় সারা দেশে। ইউনো অফিস থেকে আপনার হাট ঘাট বাজার টাজার ভিজিএফ এর 2 বছরের কার্ডটার এগুলো চলে গেছে। এবং আমি আমার নির্বাচনী এলাকা থেকে জানি, অন্যান্য জায়গায় খবর পাচ্ছি ভাগবাটোয়ারা চলছে এবং এটা নিয়ে মারামারি হচ্ছে, প্রচুর লোকাল ভায়োলেন্স হচ্ছে প্রচুর। আপনার আমার এলাকাতে দেখেছি যে আপনার এগুলো নিয়ে ব্যাপক মারামারি হচ্ছে বিএনপির গ্রুপগুলোর মধ্যে। দ্বিতীয় মারামারি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সামনে আসছে, কে কোন জায়গাতে নির্বাচনের মনোনয়ন নেবে না নেবে, এটা নিয়েও কিন্তু ব্যাপক ভায়োলেন্স হচ্ছে বিভিন্ন জায়গাতে। তো এখন যেটা হচ্ছে, বিরোধী দল আকারে থাকলে একটা কমন লক্ষ্য থাকে, আমার শত্রুর বিরুদ্ধে আমাকে একটা ফাইট করতে হবে। সরকারি দলে আসার সাথে সাথে যেটা হয়, এটা টার্ন করে হচ্ছে সুযোগ সুবিধায়। কারণ বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর যেহেতু কর্মী সিলেকশনটা পলিটিক্যাল না, এটা ধান্দা খাওয়া দাওয়া লুটপাট এগুলো কেন্দ্রিক হয়। এই পুরো সরকারি আসার সাথে সাথে যেটা হয়, এই যে দেখছেন এখন কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটিস নাই দলের, জেনুইনলি নাই। কারণ এখন তারা সবাই সরকারি অফিসে চলে গেছে, একদম সরকারি অফিসে। আমি মাঝখানে ওই যে চেয়ারপারসনের গুলশান অফিসের সামনে দিয়ে গেলাম, অ্যাবসলিউটলি কিচ্ছু নাই, যেখানে শত শত লোক দাঁড়ানো থাকতো বিকালে সন্ধ্যায়। তো সেইখানে এখন তারা সুযোগ সুবিধায় চলে গেছে আর কি। এবং এই সিচুয়েশনটার যদি নিয়ন্ত্রণ সরকার নিতে না পারে, তাহলে সে সুশাসন দিতে পারবে না। আবার নিয়ন্ত্রণ নেওয়ার সংকট হচ্ছে, সরকারের মাথায় চিন্তা করতেছে এই মানুষগুলো তো আমার দলটা টিকায় রাখছে আওয়ামী লীগের বিরুদ্ধে, গত 16-17 বছর ধান খেতে পাট খেতে লুকায় ছিল, মিথ্যা মামলা হাজিরা ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, এখন তার বিরুদ্ধে অ্যাকশনে বা কীভাবে যাবে? মানে দলের প্রধানের জায়গা থেকে দেখেন, সে তার একটা জাতীয় দায় বনাম দল ধরে রাখার একটা দায়, এই দুইটা দায়ের মাঝখানে হচ্ছে দলীয় প্রধানরা কম্প্রোমাইজ করে ফেলে। কম্প্রোমাইজ করে ফেললে আপনার ভবিষ্যতের রাজনীতি শেষ। কম্প্রোমাইজ না করলে বিরোধী দল যখন হবেন তখন আবার আপনি লোক খুঁজে পাবেন না। তাহলে এই ডিলেমার ভিতরে তারা এখন আছে এবং এটা একটা বড় চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর জন্য। আপা, প্রধানমন্ত্রীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি আসলে ওভারকাম করতে না পারার পরিণতি বা খেসারত কতটা নির্মম হয় আমরা দেখেছি কিছুদিন আগে। আপনারা কি এই ডিলেমা কাটিয়ে উঠতে পারবেন? প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি যেটা মনে করি সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। এই চ্যালেঞ্জটা বাংলাদেশের দুর্নীতির জন্য একদম বিশ্ববিখ্যাত। এই দুর্নীতিটা যদি কাটিয়ে উঠতে পারে, প্রধানমন্ত্রী মনে করেন যে 10%, 16-এর মধ্যে 10% এগিয়ে গেলেন। আর বাকি যে চ্যালেঞ্জগুলো সেগুলো হচ্ছে আপনার অর্থনৈতিক চ্যালেঞ্জ, আপনার জিওপলিটিক্স চ্যালেঞ্জ, আপনার প্রশাসনিক চ্যালেঞ্জ, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চ্যালেঞ্জ। এইখানে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জনগণের একটা বা জুলাই যোদ্ধাদের একটা গ্যাপ বিশাল বড়। বললেন যে আপনাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আমি বলি কমে গেছে, ওটা ছোট্ট করে না, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এটা হয় মাঝে মাঝে। এটা হয়েছে কি, এখন তো হঠাৎ করে এতগুলো মন্ত্রী একবারে হয়ে গেছে, এমপি এতগুলো হয়ে গেছে, এই এদের সঙ্গে বাড়ি বাড়ি, এর মধ্যে রমজান আসলে আসলে ইফতার পার্টি ছাড়া ওরকম পলিটিক্যাল অ্যাক্টিভিটিস থাকে না। তো এই ইফতার পার্টিটা বাদ দিয়েছে যেহেতু, তো মনে হচ্ছে যে এরকম। আবার এই যে ফুল দিতে দিতে ফুলটাও কিন্তু দেওয়া বন্ধ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, বলছে কোনো ফুল টুল দেওয়া হবে না। তো এই যে দেখা করাটা, এই দেখা করা সব কিছু নিয়ে এগুলা এটা থাকে। আমি এটাকে খুব বেশি বড় চ্যালেঞ্জ মনে করছি না, যদি লাগাম টেনে না ধরা হয়। লাগামটা টানতে হবে, যারা রাজনীতি করতে চায় তাদের রাজনীতির মাঠে ফেরত পাঠাতে হবে, যারা প্রশাসনে থাকতে চায় বা রাজনীতি এবং এই যে জনপ্রতিনিধির মাঝখানে তাদেরকে সেই কাজগুলো করতে হবে। আপনাকে ধন্যবাদ।
নীলোফার চৌধুরী মণি, ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ ভাই, আপনাদের দুজনকেই। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।